নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর ভূগোলের সেমেস্টার ওয়ানের ভূগোলের একটি মডেল প্রশ্নপত্র, এবং এটি সেট 2। তোমরা প্রথম সেটটি আগের ভিডিওতে পেয়ে যাবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তর হলো এরাস্টোস্থেনিস। দেখো ব্যাখ্যায় কি লেখা আছে, গ্রিক পণ্ডিত এরাস্টোস্থেনিস খ্রিস্টপূর্ব 3য় শতকে প্রথম শব্দটি ব্যবহার করেন, তাই তাকে ভূগোলের জনকও বলা হয়। নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয়? সঠিক উত্তর হলো জনসংখ্যা ভূগোল। দেখো ব্যাখ্যায় কি লেখা আছে, জনসংখ্যা ভূগোল হলো মানবীয় ভূগোলের একটি প্রধান শাখা, বাকি তিনটি প্রাকৃতিক পরিবেশের সঙ্গে যুক্ত। প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটেনাইজম বা একরূপতাবাদ তত্ত্বের প্রবক্তা কে? সঠিক উত্তর হলো জেমস হাটন। দেখো ব্যাখ্যায় কি লেখা আছে, 1785 সালে ভূতত্ত্ববিদ জেমস হাটন এই তত্ত্বটি দেন। তার বিখ্যাত উক্তি ছিল, প্রেজেন্ট ইজ দ্য কি টু দি পাস্ট। দেখো পরের প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরভাগের কোন স্তরটি লোহা ও নিকেল দ্বারা গঠিত? দেখো কেন্দ্রমণ্ডল। ব্যাখ্যা দেখো, কেন্দ্রমণ্ডলকে নিফে বলা হয় কারণ এটি নিকেল বা এনআই এবং লোহা বা ফেরাস দ্বারা গঠিত। সিয়াল ও সীমা স্তরের মধ্যবর্তী বিযুক্তি রেখাকে কি বলা হয়? এটাকে বলা হয় কনরাড বিযুক্তি রেখা। মহাদেশীয় ভূত্বক সিয়াল এবং মহাসাগরীয় ভূত্বক সীমা সংযোগের স্থলে কনরাড বিযুক্তি রেখা অবস্থিত। প্যানজিয়া শব্দের অর্থ কি? সমগ্র স্থলভাগ। জার্মান বিজ্ঞানী ওয়েগনারের মতে প্রাচীনকালে পৃথিবীর সমস্ত স্থলভাগ একসঙ্গে জুড়ে একটি বিশাল ভূখণ্ড গঠন করেছিল, যার নাম প্যানজিয়া, যার অর্থ অল আর্থ বা সমগ্র পৃথিবী। মহীসঞ্চরণ তত্ত্বের অর্থাৎ কন্টিনেন্টাল ড্রিফট থিওরি প্রধান প্রবক্তা কে? দেখো সঠিক উত্তর হলো অ্যালফ্রেড ওয়েগনার। ব্যাখ্যা দেখো, আবহাওয়াবিদ অ্যালফ্রেড ওয়েগনার 1912 সালে মহাদেশীয় চলন বা মহীসঞ্চরণ তত্ত্বটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছিলেন। পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী স্যান অ্যান্ড্রিজ চ্যুতি কোন পাতের সীমানায় অবস্থিত? সঠিক উত্তর হল নিরপেক্ষ বা সংরক্ষণশীল পাত সীমানা। ব্যাখ্যা দেখো, এখানে দুটি পাত পরস্পরের পাশাপাশি ঘষে অগ্রসর হয়, কোনো পাত ধ্বংস বা সৃষ্টি হয় না বলে একে সংরক্ষণশীল পাত সীমানা বলে। দুটি পাত যখন পরস্পরের দিকে এগিয়ে আসে এবং সংঘর্ষ ঘটে তাকে কি বলে? তাকে বলা হয় অভিসারী পাত সীমানা। দেখো ব্যাখ্যা, অভিসারী সীমানায় পাত দুটি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় এবং ভারী পাতটি হালকা পাতের নিচে চলে যায়। সমুদ্রবক্ষ চ্যুতি বা সমুদ্রবক্ষের প্রসারণ ধারণার জনক কে? সঠিক উত্তর হলো হ্যারি হেস। 1960-এর দশকে হ্যারি হেস প্রমাণ করেন যে সামুদ্রিক শৈলশিরা বরাবর নতুন সামুদ্রিক ভূত্বক তৈরি হচ্ছে এবং সমুদ্রের তলদেশে প্রসারিত হচ্ছে। বন্ধুরা, তোমরা এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল একদম ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। ভূত্বকের গড় গভীরতা সমুদ্র তলদেশের নিচে প্রায় কত কিলোমিটার? সঠিক উত্তর হলো 5 কিমি। দেখো ব্যাখ্যা, মহাসাগরীয় ভূত্বক সীমা মহাদেশীয় ভূত্বকের চেয়ে অনেক পাতলা হয়, সমুদ্রের নিচের গভীরতা গড়ে মাত্র 5 কিমি। অ্যাস্থেনোস্ফিয়ার পৃথিবীর কোন স্তরের অংশ? সঠিক উত্তর হলো ঊর্ধ্ব গুরুমণ্ডল। দেখো ঊর্ধ্ব গুরুমণ্ডলের অন্তর্গত এই অংশটি সান্দ্র বা অর্ধগলিত অবস্থায় থাকে, যার ওপর টেকটনিক পাতগুলো ভাসমান থাকে। পরের প্রশ্ন, ভূকম্পে কোন তরঙ্গটি তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না? সঠিক উত্তর হলো এস তরঙ্গ। দেখো ব্যাখ্যায় কি লেখা আছে, দ্বিতীয় বা গৌণ তরঙ্গ কেবল কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে, তরল মাধ্যমে এটি অবলুপ্ত হয়ে যায়। পরের প্রশ্ন, মহীসঞ্চরণ মতবাদটি কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর হলো 1912 সালে। বিজ্ঞানী অ্যালফ্রেড ওয়েগনার 1912 সালে ফ্রাঙ্কফুর্টের এক ভূতাত্ত্বিক সভায় প্রথম এই তত্ত্বটি পেশ করেন। প্যানজিয়ার ভাঙনের ফলে উত্তর ভাগের ভূস্থলখণ্ডটির নাম কি ছিল? সঠিক উত্তর হলো অ্যাঙ্গারল্যান্ড বা লরেশিয়া। দেখো প্যানজিয়া ভেঙে উত্তর অংশটি লরেশিয়া এবং দক্ষিণ অংশটি গন্ডোয়ানা ল্যান্ড নামে পরিচিত হয়।
মাঝের সংকীর্ণ সমুদ্র ছিল টেথিস। বন্ধুরা, এখানে তোমাদের যে পরীক্ষার প্যাটার্ন প্রায় 35টা তোমাদের এমসিকিউ থাকবে, একটু করতে হবে। কিন্তু এখানে আমরা যে ব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে শুধুমাত্র ভূগোলের নলেজ বাড়ানোর জন্য ব্যাখ্যাগুলো তোমরা ফলো করো। ভূতাত্ত্বিক লেম্যান কোন দুটি স্তরের সাথে বিযুক্তি রেখা আবিষ্কার করেন? সঠিক উত্তর হলো বহি কেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডল। এই জন্য একে বলা হয় লেম্যান বিযুক্তি রেখা। তরল বহিকেন্দ্রমণ্ডল এবং কঠিন অন্তঃকেন্দ্রমণ্ডলের সীমানাকে লেম্যান বিযুক্তি রেখা বলা হয়। মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ফ্রেডেরিক রাটজেল। দেখো ব্যাখ্যায় কি লেখা আছে, জার্মান ভূগোলবিদ ফ্রেডেরিক রাটজেল তার বিখ্যাত অ্যানথ্রোপোজিওগ্রাফি বইটিতে মানবীয় ভূগোলের ভিত্তি স্থাপন করেন। সম্পদের কার্যকারিতা তত্ত্বের বা ফাংশন থিওরি অব রিসোর্স প্রবক্তা কে? সঠিক উত্তর হলো জিমারম্যান। দেখো ব্যাখ্যায় কি লেখা আছে, অর্থনীতিবিদ এরিক জিমারম্যান বলেন কোনো বস্তু সম্পদ নয়, বস্তুর কার্যকারিতাই হলো সম্পদ। নিচের কোনটি একটি পুনর্ভব বা পুনর্নবীকরণযোগ্য সম্পদ? দেখো এখন সঠিক উত্তর হলো সৌরশক্তি। সৌরশক্তি ব্যবহারের ফলে শেষ হয়ে যায় না এবং একে ব্যবহার বারবার করা যায়, তাই এটি পুনর্ভব বা অক্ষয় সম্পদ। লৌহ আকরিকের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের আকরিক কোনটি? সঠিক উত্তর হলো ম্যাগনেটাইট। দেখো ব্যাখ্যা, ম্যাগনেটাইটে লোহার পরিমাণ সবচেয়ে বেশি থাকে, প্রায় 72%। এটি কালো রঙের এবং চুম্বকীয় গুণ সম্পন্ন হয়। ইউক্রেনের প্রধান কয়লা উত্তোলক অঞ্চলটির নাম কি? সঠিক উত্তর হলো ডনবাস। দেখো ব্যাখ্যায় কি লেখা আছে, ডনবাস বা ডোনেটস অববাহিকা ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়লা শিল্পাঞ্চল। বিশ্বের বৃহত্তম খনিজ তেল উৎপাদনকারী দেশ কোনটি? সঠিক উত্তর হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক বছরগুলিতে শেল অয়েল প্রযুক্তির অগ্রগতির কারণে আমেরিকা খনিজ তেল উৎপাদনে বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে। সাদা কয়লা বা হোয়াইট কোল কাকে বলে? সঠিক উত্তর হলো জলবিদ্যুৎকে। জলবিদ্যুৎ উৎপাদনে কোনো দূষণ হয় না এবং এটি কয়লার মতোই শক্তির বড় উৎস, তাই একে সাদা কয়লা বা অনল বিদ্যুৎ বলা হয়। অরণ্য কোন ধরনের সম্পদের উদাহরণ? সঠিক উত্তর দেখো বি এবং সি, অর্থাৎ প্রবাহমান এবং জাতীয় সম্পদ। দেখো এখানে ব্যাখ্যায় কি লেখা আছে, অরণ্য নিজে থেকে পুনরায় তৈরি হতে পারে এবং এটি দেশের আইনি সীমানার মধ্যে থাকায় এটি জাতীয় সম্পদও বটে। অ্যান্থ্রাসাইট কয়লায় কার্বনের পরিমাণ কত থাকে? সঠিক উত্তর হলো 80 থেকে প্রায় 95% এবং এটি অত্যন্ত উৎকৃষ্ট মানের কয়লা। এতে কার্বনের পরিমাণ সর্বোচ্চ থাকে, ফলে এটি নীল শিখায় ধোঁয়াহীনভাবে জ্বলতে থাকে। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো সুন্দরবন। ভারত ও বাংলাদেশ জুড়ে বিস্তৃত সুন্দরবন হলো পৃথিবীর একক বৃহত্তম জোয়ার-ধৌত লবণাক্ত বা ম্যানগ্রোভ অরণ্য। সামাজিক মনঃসৃজন শব্দটি প্রথম কত সালে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হলো 1976 সালে। দেখো জাতীয় কৃষি কমিশন 1976 সালে ভারতের প্রথম এই শব্দটি ব্যবহার করেন। সাধারণ মানুষের কল্যাণে অব্যবহৃত জমিতে গাছ লাগানোর ডাক দেওয়া হয়। সরলবর্গীয় অরণ্যের কাঠ কি প্রকৃতির হয়? নরম ও হালকা প্রকৃতির হয়। যেমন দেখো পাইন, ফার, স্প্রুস প্রভৃতি সরলবর্গীয় গাছের কাঠ নরম ও হালকা হওয়ায় কাগজের মণ্ড, দেশলাই ও প্যাকিং বাক্স তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। গুজরাটের খাম্বাত অঞ্চলটি কোন শক্তি উৎপাদনের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হলো খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। গুজরাটের খাম্বাত বা ক্যাম্বে অববাহিকা ভারতের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্র। ভারতের বৃহত্তম সরকারি খনিজ তেল শোধনাগার কোনটি বা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে গুজরাটের কয়ালিতে। গুজরাটের কয়ালিতে ইন্ডিয়ান অয়েলের অধীনে ভারতে বৃহত্তম সরকারি শোধনাগার। অন্যদিকে রিলায়েন্সের জামনগর হলো বিশ্বের বৃহত্তম বেসরকারি শোধনাগার। কোন মহাসাগরে সবচেয়ে বেশি পরিমাণ সামুদ্রিক মাছ ধরা হয়? সঠিক উত্তর হলো প্রশান্ত মহাসাগরে। দেখো প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব অংশে উষ্ণ ও শীতল স্রোতের মিলনের ফলে প্রচুর মৎস্যক্ষেত্র গড়ে উঠেছে, যেখান থেকে বিশ্বে সর্বাধিক মাছ ধরা হয়। জাপানের প্রধান মাছ চাষ ও ধরার পদ্ধতিকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অ্যাকুয়া কালচার।
দেখো ব্যাখ্যা, নিয়ন্ত্রিত পরিবেশে জলজ উদ্ভিদ বা প্রাণীর মানে আমার মাছ, চিংড়ি, কাঁকড়া চাষকে সামগ্রিকভাবে অ্যাকুয়াকালচার বলা হয়, যাতে জাপান অত্যন্ত উন্নত। দেখো প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরে একটি বিখ্যাত মৎস্যক্ষেত্রের নাম লেখো। সঠিক উত্তর হলো গ্র্যান্ড ব্যাংক। দেখো ব্যাখ্যায় কি লেখা আছে, নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে অবস্থিত গ্র্যান্ড ব্যাংক পৃথিবীর অন্যতম প্রধান বাণিজ্যিক মৎস্যক্ষেত্র। ডগাস ব্যাংকটি উত্তর সাগরে মানে আটলান্টিক উত্তর পূর্বে অবস্থিত। ভূমির ব্যবহার সবচেয়ে ভালোভাবে লক্ষ্য করা যায় কোন মানচিত্রে? সঠিক উত্তর হলো ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্রে। ক্যাডাস্ট্রাল মানচিত্র অত্যন্ত বৃহৎ স্কেলের মানচিত্র, যেমন গ্রামের মৌজা ম্যাপ, যেখানে প্রতিটি জমি বা প্লটের সীমানা ও তার সুনির্দিষ্ট ব্যবহার নিখুঁতভাবে দেখানো যায়। পরের প্রশ্ন দেখো, কারেন্ট বা স্রোত প্রবহমান জল থেকে তৈরি বিদ্যুৎকে কি বলে? সঠিক উত্তর হলো জলবিদ্যুৎ। খরস্রোতা নদীর জলের গতিবেগকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে যে বিদ্যুৎ তৈরি করা হয় তাকে জলবিদ্যুৎ বলা হয়। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা এই নমুনা প্রশ্নপত্রটি পুরোপুরি ফলো করো, অনেকটা উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে